অফিসে বসে কোনোভাবেই কাজে মন দিতে পারছে না সোহা। বারবার চোখের সামনে সকালের ছবিটা ভেসে উঠছে, আর ততবারই সব ঝাপসা হয়ে যাচ্ছে। 2-3 ফোঁটা চোখের জল কাগজের ওপর পড়তেই নিজেকে সামলানোর জন্য ওয়াশরুম চলে গেল সোহা। বিক্রম অনেক আগেই বুঝতে পেরেছে সোহার আজ কিছু একটা হয়েছে। অফিসে আসার পর থেকেই মেয়েটা মনমরা হয়ে আছে। ডিভোর্সের পরেও সোহা শান্তিতে নেই। তবে কি আজও সোহা অর্ণবকে ভুলতে পারেনি? আরো কিছুদিন যাক, তারপর বিক্রম নিজের মনের কথাগুলো বলবে সোহাকে। সোহা একবার রাজি হলেই সে সোহাকে একদম নিজের করে তুলবে। তখন আর কোনো বিষাদের জায়গা থাকবে না সোহার মনে। দুনিয়ার সব সুখ দিয়ে ভরিয়ে দেবে সোহার জীবন। লাঞ্চ টাইমে সোহার থাকতে না পেরে নিজেই অর্ণবকে ফোন করলো। অর্ণব ফোনটা ধরতেই ওই প্রান্ত থেকে সোহা চেঁচিয়ে বলল, এই তো কয়েক মাস হলো আমাদের ডিভোর্স হয়েছে, এর মধ্যে মেয়ে পটিয়ে নিলি? তোর ক্যালি আছে বস, তাই এই মেয়েও কি তোর আঁকা ছবি দেখেই প্রেমে পড়ে গেল নাকি? অর্ণব শান্ত গলায় বলল, দুপুরে কিছু খেয়েছিস? না খেয়ে থাকলে আগে খেয়ে নে, তারপর ফোন করিস। সোহা দুপুরে খায়নি, গলা দিয়ে ওর খাবার নামবে না। ওকে আগে জানতে হবে মেয়েটা কে ছিল। তাই মিথ্যে বলল সোহা, হ্যাঁ খেয়েছি, এবার বল মেয়েটাকে, কোথায় বাড়ি, পরিচয় কিভাবে? অর্ণব ঠোঁটে সামান্য হাসি নিয়ে বলল, এখনো তাহলে ভুলতে পারিস নি আমাকে? যাই হোক, মেয়েটাকে আমিও আগে চিনতাম না, আজই পরিচয় হলো। আমি তো একাই কফি খেতে গিয়েছিলাম, মেয়েটা আগে থেকেই ওর বন্ধুদের সাথে গিয়েছিল ওখানে। আমার আঁকা ছবি ওর ভালো লাগে, তাই আলাপ করার জন্যে আমার টেবিলের কাছে এসে দাঁড়িয়েছিল। আমি সৌজন্যতার খাতিরে আমার পাশের চেয়ারে বসতে বলেছিলাম। সোহা সব শুনে একটু শান্তি পেল। অর্ণব আবারও বলল, আর কোনো প্রশ্ন না থাকলে এবার অন্তত খেয়ে নে। সোহা এবার একটু ঠান্ডা হয়ে বলল, তুই খেয়েছিস? মিনতি মাসি প্রতিদিন আসে তো রান্না করতে? অর্ণব ছোট করে একটা হ্যাঁ বলে শুধু। সোহা এবার একটু আমতা আমতা করেই বলল, দেখ অর্ণব, আমরা এখন স্বামী স্ত্রী নই সেটা ঠিক, কিন্তু এখনো বন্ধু আমরা, তাই তোর কোনো প্রয়োজন হলে আমাকে প্লিজ জানাস। শেষের কথাগুলো সোহা কি বোঝাতে চেয়েছিল তা অর্ণব ভালো করেই জানে। 7 বছরের প্রেম, আরো 2 বছরের সংসার জীবন, সোহাকে কোনোদিনই স্বাচ্ছন্দ্যে রাখতে পারেনি অর্ণব। তবুও কি সুন্দর করে সংসারটা গুছিয়ে নিয়েছিল সোহা। ভালো ছিল দুজনে। সোহার চাকরি করার উপার্জন আর অর্ণবের আঁকাআঁকি করে ভালোই কেটে যাচ্ছিল। তবু একটা ঝড় এসে সুখের সংসারটা তছনছ করে দিল ওদের। সোহা বেশি উপার্জন করতো বলে অর্ণব তা নিয়ে কোনোদিন হিংসে করেনি। সুন্দরভাবে সবটা গুছিয়ে নিয়েছিল দুজনে। হাতে হাতে দুজনে একসাথে সংসারের কাজ করত। ছোট্ট সংসারে ঈশ্বর যেন সমস্ত সুখ ঠেলে দিয়েছিলেন। সোহা একটু অভিমানী, সেটা কলেজ লাইফ থেকেই দেখে এসেছে অর্ণব। কোনো কারণে সোহার অভিমান হলে অর্ণব তার অভিমান না ভাঙিয়ে ক্যানভাসে সোহার অভিমানকে ফুটিয়ে তুলত রং তুলিতে। তাতে নিজের অনুভূতির কথা 2-4 লাইনে লিখে সোহাকে দেখাত। সোহার চোখ ছলছল করে উঠলে অর্ণব বুকের মধ্যে জড়িয়ে ধরত সুহাসিনীকে। অর্ণব তখন আদুরে গলায় বলতো, আর একটু অভিমান কমালে ক্ষতি কি প্রিয়তমা? আমি চিরকাল এই বুকে তোমায় আগলে রাখবো। কিছুক্ষণ পর সম্বিত ফিরল অর্ণবের। সে যে কথা দিয়েছিল সোহাকে সারা জীবন আগলে রাখবে, অথচ ডিভোর্স পেপারে কি সহজে সই করে দিয়েছিল। একটা
একটা কাগজে লেখা সই এতদিনের সম্পর্ককে শেষ করে দিতে পারে, আবার একটা কাগজে আঁকা ছবি সব ফুটিয়ে তুলতে পারে। আবার এক মন দিয়ে ছবি আঁকতে শুরু করলো অর্ণব। সুহা আর তার বিচ্ছেদের পর আবার নতুন করে সব যেন শুরু হয়েছে। সমাজে তার আঁকার জন্য নাম হয়েছে। এখন আর কাজের অভাব নেই, সারাক্ষণ কাজে ডুবে থাকতে চায় অর্ণব, যাতে সুহার অভাববোধ তাকে ঘিরে না ধরে। তবু এই 2 কামরার ফ্ল্যাটে চারিদিকে শুধুই সুহার ঘ্রাণ। কিছু জিনিস অর্ণব রেখে দিয়েছে নিজের কাছে। সুহার পায়ের নুপুর, কানের দুল, ভেঙে যাওয়া কাঁচের চুড়ি। এখন শুধু তাদের সাথেই অর্ণবের সংসার। সাথে আছে রং, তুলি, ক্যানভাস। বিক্রম ডেকে পাঠালো সুহাকে নিজের কেবিনে। সুহা দরজা নক করে বলল, মে আই কাম ইন স্যার? গল্পের নাম অন্তহীন, প্রথম পর্ব। লেখা মৌসুমী হাজরা, পাঠে আমি মীনাক্ষী বাসু রায়। আমার পাঠ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল and follow my Facebook page. Thank you so much.